ওয়েলকাম ইন গ্রো আপ এডুকেশন। গ্রো আপ এডুকেশনে প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই। তোমরা থাম্বনেল দেখে আজ বুঝতে পেরেছো আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ক্লাস শুরু করার আগে আগের ক্লাসে সেলফ টেস্টের অ্যান্সার গুলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নের অ্যান্সার সি দুটোর উপরে নির্ভর করে এবং দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার বি 3 × 10⁹ ESU। তোমরা বেশিরভাগই সঠিক অ্যান্সার দিয়েছো, তার মানে বুঝতে পারছি তোমরা ক্লাসটা সঠিকভাবে বুঝতে পারছো। তবে কিছু কিছু ভাইয়ের অপিনিয়ন আছে যে ক্লাসটা একটু ধীরে পড়ানোর জন্য। এই ক্লাস থেকে ক্লাসটা ধীরে পড়ানোর চেষ্টা করছি, ওকে? আর এইভাবেই তোমরা তোমাদের অপিনিয়ন গুলো জানিও, তাহলে ক্লাসটা তোমাদের মনের মতন হয়ে উঠবে। আজ তোমাদের পড়াবো তড়িৎ ক্লাস 10 এর চতুর্থ ক্লাস। এই ক্লাসে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলো শুরু করা যাক। তাহলে পড়বো কি তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বিভব। তোমরা আগের ক্লাসে পড়েছিলে কুলম্বস ল, এই ক্লাসে পড়বো তড়িৎ বিভব এবং তড়িৎ ক্ষেত্র, এবং পরের ক্লাসে পড়বো তড়িৎচালক বল সম্বন্ধে, ওকে? তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব এই ক্লাসটা ভালোভাবে বোঝার জন্য আগের যে দুটো ক্লাস হয়েছে সেই দুটো ক্লাস খুব 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 ইম্পর্টেন্ট। তো এই ক্লাসগুলো এখন তোমরা যদি করে না থাকো তাহলে এই যে ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে, করে নিও, ওকে? তাহলে চলো শুরু করি। তাহলে প্রথমে জানবো কি তড়িৎ ক্ষেত্র নিয়ে, ওকে? তাহলে তড়িৎ ক্ষেত্র আলোচনা করার আগে আজকে কি কি পড়বো তার লিস্টটা একটু করে নিই। তো প্রথমে পড়বো তড়িৎ ক্ষেত্র, তারপর পড়বো তড়িৎ বিভব, তৃতীয় নম্বর পড়বো বিভব পার্থক্য, 4 নম্বর পড়বো তাদের ইউনিট অ্যান্ড ডাইমেনশন, 5 নম্বর পড়বো প্রতিবারের মতন কিছু প্রশ্ন। তাহলে প্রথমে পড়বো কি তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি এটা একটু আলোচনা করে নেওয়া যাক, ঠিক আছে? তো তোমরা আগের ক্লাসে পড়েছিলে কোন আধান কি করে তার সমপ্রকৃতির আধানকে বিকর্ষণ করে এবং বিষম প্রকৃতির আধানকে আকর্ষণ করে, তাই তো? তার মানে চার্জের আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা আছে। তো এই আকর্ষণ ও বিকর্ষণ ক্ষমতাটা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে, সেই এরিয়াটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড, বোঝা গেল? ধরলাম কি না কিউ একটি চার্জ ধরা হয়েছে, তার যে আকর্ষণ বিকর্ষণ ক্ষমতাটা তার নির্দিষ্ট একটা সীমার মধ্যে কাজ করবে। এই যে এরিয়াটা এর মধ্যে যদি অন্য কোনো চার্জকে আনা হয় তাকে হয় আকর্ষণ করবে অথবা বিকর্ষণ করবে। এই যে এরিয়াটাকে এটাকে বলা হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। এই কিউ আধানটার তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড, বোঝা গেল তো? এরপর দেখো আমি ধরছি বোঝানোর সুবিধার্থে এই কিউ আধানটা পজিটিভ আধান। তাহলে এই যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হয়েছে এটা পজিটিভ আধানটার জন্য এই তড়িৎ ক্ষেত্রটা তৈরি হয়েছে। এরপর দেখো ধরো কোন একটা পজিটিভ আধানকে আমি এই জায়গায় রাখলাম, এই ক্ষেত্রের বাইরে, মানে এই ক্ষেত্রের বাইরে রাখলাম। তাহলে এই পজিটিভ আধানটা এখানে থাকলে কিউ আধানকে কি করবে? তাকে আকর্ষণও করবে না, তাকে বিকর্ষণও করবে না, কিছুই করবে না, তাই তো? কেন কি? সেটা তার এরিয়ার মধ্যে পড়ছে না। বাট যখনই এই প্লাস আধানটাকে এই ক্ষেত্রের মধ্যে আনা হবে তখন দেখা যাবে কি কিউ আধানটা তাকে বিকর্ষণ করছে। সেই রকমই একটা নেগেটিভ চার্জ যদি এই জায়গায় রাখা হয় তাহলে তাকে আকর্ষণ করবে না কিউ আধানটি, কিন্তু যখনই তাকে এই ফিল্ডের মধ্যে নিয়ে চলে আসবে তখন দেখা যাবে কি তাকে সে অ্যাট্রাক্ট করে নিচ্ছে বা আকর্ষণ করে নিচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে এরিয়াটা, যে এরিয়ার মধ্যে এই কিউ আধানটা কাজ করছে সেই এরিয়াটাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, বোঝা গেল তো? দেখো আরো সহজভাবে যদি বলতে যাই তাহলে বলবো কি না একটা চুম্বক, তোমরা চুম্বক দেখেছো অনেক দূরে যদি রাখা হয় দুটি চুম্বক পরস্পরকে কি করে? আকর্ষণ করে না, কিন্তু যখনই একটা তার নির্দিষ্ট সীমার মধ্যে আনা হয় তখন তাকে পরস্পরকে আকর্ষণ করে নেয়, ঠিক আছে? তাহলে মানে চুম্বকটা যে এরিয়ার মধ্যে আনলে তা অন্য একটা চুম্বক বা চুম্বক পদার্থকে আকর্ষণ করে নিচ্ছে সেটা হচ্ছে ওই চুম্বকটার ক্ষেত্র। যেমন ধরো আরেকটা এক্সাম্পল দিই, যেমন ধরো ডিএম স্যার কি করে, মানে একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার প্রশাসনিক কাজগুলো করার জন্য তার ডিস্ট্রিক্টে কাজ করতে পারবে, সে তার ডিস্ট্রিক্টে যেখানে খুশি যেয়ে কাজ করতে পারবে, বোঝা গেল? কিন্তু তার বাইরের ডিস্ট্রিক্টে কাজ করতে পারবে না। তাহলে কি যে ডিস্ট্রিক্টে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই ডিস্ট্রিক্টে তার এরিয়া বা তার ক্ষেত্র। সেরকম ভাবে যে কোনো আধান, সেটা পজিটিভ আধান হতে পারে কিংবা নেগেটিভ আধান হতে পারে, যে কোনো আধান সেই আধানটা থাকার জন্য কি না তার চারপাশে একটা ফিল্ড গঠিত হবে, যে অঞ্চলের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতাটা অনুভব হবে। এই ক্ষেত্রটা মানে এই যে এরিয়াটা, সেই এরিয়াটাই হচ্ছে ওই আধানের জন্য তৈরি তড়িৎ ক্ষেত্র। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে দেখো তড়িৎ ক্ষেত্রের ডেফিনেশনটা কি বলবো। হ্যাঁ, তড়িৎ ক্ষেত্রের ডেফিনেশন সেটাই যে কোনো একটা আধানের যে অঞ্চল জুড়ে তার প্রভাব মানে কি তার আকর্ষণ এবং বিকর্ষণ বলটা অনুভূত হয় সেই অঞ্চলটাকে উক্ত আধানের তড়িৎ ক্ষেত্র বলা হয়। কি বললাম দেখো আরেকবার রিপিট করছি, যে কোনো একটা আধান সেই আধানের চতুর্দিকে যতটা অঞ্চল জুড়ে সেই আধানের প্রভাব অর্থাৎ আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভূত হয় সেই অঞ্চলটাকে বলছে
তড়িৎ ক্ষেত্র। ক্লিয়ার? তাহলে দেখো মনে রাখার জন্য কি বলবো, আধান তার চতুর্দিকে যতটা অঞ্চল জুড়ে তার প্রভাব অনুভূত হয় তাকে ওই উক্ত আধানের তড়িৎ ক্ষেত্র বলে। কি বললাম না, কোন একটা আধানের চতুর্দিকে যতটা অঞ্চল জুড়ে তার প্রভাব অনুভূত হয় তাকে সেই উক্ত আধানে কি বলছে না তড়িৎ ক্ষেত্র। ক্লিয়ার? তাহলে দেখো এই তড়িৎ ক্ষেত্র তৈরি হয় কিভাবে। দেখো তড়িৎ ক্ষেত্র তৈরি হয় কিভাবে, আর যে কোনো পজিটিভ বা নেগেটিভ আধান যেখানে থাকবে তার সেখান থেকে বলরেখা তৈরি করবে। এই বলরেখার সাহায্যে তৈরি হয় এই তড়িৎ ক্ষেত্রটা। এগুলো তোমরা হায়ার ক্লাসে পড়বে, এত কিছু নেই, এগুলো হায়ার ক্লাসে যখন উঠবে তখন এগুলো পড়বে। ওকে, দেখো ক্লাসটা মন দিয়ে করো এবং ক্লাসের শেষে একটা দারুণ খবর আছে তোমাদের জন্য। ক্লাসটা সম্বন্ধে তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও। এছাড়া তোমরা কোনো প্রশ্ন বা কোনো ডাউট থাকলে সেটাও কমেন্টে জানাতে পারো। এছাড়া তোমরা হোয়াটসঅ্যাপে জানাতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে। ওকে, দেখো তাহলে তড়িৎ ক্ষেত্র সম্বন্ধে জানলাম। এরপর পড়বো কি, তার নেক্সট টপিক হচ্ছে তড়িৎ বিভব। তাহলে দেখো তড়িৎ বিভব, তড়িৎ বিভব জিনিসটা কি না, তড়িৎ বিভব হচ্ছে কোনো একটা আহিত বস্তুর এমন একটা অবস্থা যার দ্বারা নির্ভর করে ওই বস্তুটি অন্য কোনো বস্তুকে তড়িৎ দেবে না অন্য কোনো বস্তু থেকে তড়িৎ নেবে। দেখো আরেকবার বলছি যে তড়িৎ বিভব হচ্ছে একটা আহিত বস্তুর এমন একটা স্টেট যার উপর নির্ভর করে যে সেই বস্তুটা অন্য কোনো বস্তুকে তড়িৎ দেবে না অন্য কোনো বস্তু থেকে তড়িৎ নেবে। ক্লিয়ার? বোঝা গেল? ধরি তড়িৎ প্রবাহ মুক্ত একটা অঞ্চল নেওয়া হলো। তড়িৎ প্রবাহ মুক্ত একটা অঞ্চল, ধরো এই জায়গায়, এখানে কোনো তড়িৎ প্রবাহ নেই। তড়িৎ প্রবাহ নেই মানে কি, সেখানে কোনো তড়িৎ ক্ষেত্র নেই। ক্লিয়ার? এবার যেহেতু তড়িৎ ক্ষেত্র নেই, এখানে আমি একটা আধান রাখছি। কি আধান না কিউ একটা আধান রাখা হলো। তাহলে কিউ আধান রাখা হলো, এখানে কোনো তড়িৎ ক্ষেত্র নেই, তার মানে কি কিউ আধানের উপর কোনো তড়িৎ বল কাজ করবে না। ক্লিয়ার? এবার দেখো যেহেতু কিউ আধানের উপর কোনো তড়িৎ বল কাজ করছে না, তার জন্য কি এই আধানটাকে ধরো এই স্থানে রাখা, এই স্থানে নিয়ে গেলাম, আবার এই স্থান থেকে কি হলো না বি স্থানে নিয়ে এলাম। যেহেতু কিউ আধানের উপর কোনো তড়িৎ বল কাজ করছে না, তার জন্য এই স্থান থেকে বি স্থানে নিয়ে এলেও তার উপর কোনো কার্য করতে হবে না। ক্লিয়ার? দেখো আরেকবার বলছি, যেহেতু কিউ আধানের উপর কোনো তড়িৎ বল ক্রিয়া করছে না, তার জন্য এই বিন্দু থেকে যদি বি বিন্দুতে নিয়ে আসা হয় কোনো কার্য করতে হবে। ক্লিয়ার? যেহেতু ওখানে আগে থেকে কোনো তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে না, এর মধ্যে এখনো কোনো তড়িৎ ক্ষেত্র নেই, কিন্তু কিউ আধানটা এখানে রাখার জন্য কিউ আধান কি করবে, একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করবে। কিউ চার্জে থাকার জন্য এই জায়গাতে একটা তড়িৎ ক্ষেত্র অটোমেটিক তৈরি হয়ে যাবে। ধরে নিলাম যে এটা তার তড়িৎ ক্ষেত্র। ক্লিয়ার? দেখো একটা এক্সাম্পল দিয়ে বলছি, ধরো একটা ফ্যামিলিতে একটা মাত্র বাচ্চা আছে। তাহলে সেই যেহেতু একটি মাত্র বাচ্চা, সে কি হচ্ছে ওই ফ্যামিলিতে যত সমস্ত খেলনা আছে সেগুলো শুধুমাত্র তারই অধিকার আছে। সে যদি কোনো খেলনা নিতে চায় তাহলে অন্য কোনো বাচ্চার সঙ্গে তাকে ঝগড়া করতে হবে না। তাহলে দেখো ওই বাচ্চাটা থাকার জন্য তার ওই বাড়িতে একটা ফিল্ড গঠিত হয়ে গেছে, একটা ক্ষেত্র তার তৈরি করে নিয়েছে। এরপর কি হচ্ছে না ওই জায়গা থেকে আরেকটা বাচ্চাকে নিয়ে আসা হলো। যখন আরেকটা বাচ্চাকে নিয়ে আসা হবে তখন কি হবে না, সে যখন কোনো একটা খেলনাকে নিতে যাবে তখন সে ওই আগের বাচ্চাটা ওই দ্বিতীয় বাচ্চাটাকে বাধা দেবে। সেরকমই দেখো এখানে কিউ আধানটা তৈরি হয়েছে, তার কিউ আধান থাকার জন্য সেটা অলরেডি ফিল্ড গঠিত হয়ে গেছে। এবার এই ফিল্ডটা কখন অনুভব করব, যখন কি না যখন অন্য একটা চার্জ ধরে নিচ্ছি কিউ ড্যাশ এই ফিল্ডের মধ্যে নিয়ে আসবো। যখন এই ফিল্ডের মধ্যে অন্য একটা চার্জ কিউ ড্যাশ নিয়ে আসছি তখন কি হচ্ছে না কিউ ড্যাশের উপর একটা তড়িৎ বল কাজ করবে। কিউ ড্যাশের উপর একটা কি কাজ করবে না তড়িৎ বল কাজ করবে। কার জন্য কাজ করবে না এই কিউ আধানটার জন্য, অর্থাৎ এই প্রথম আধানটার জন্য এই দ্বিতীয় আধানের উপর একটা তড়িৎ বল কাজ করবে, তাই তো? এবার এই দ্বিতীয় আধান তড়িৎ বল কাজ করার জন্য এই দ্বিতীয় আধানটাকে এই স্থানে ধরো আছে, এই স্থান থেকে যখন একটা অনুষ্ঠানে নিয়ে আসবো তখন কি করতে হবে না কার্য করতে হবে। কিরকম কার্য, যদি এই দুটো আধান যদি সমধর্মী আধান হয় তাহলে তাকে তড়িৎ বলের বিরুদ্ধে কাজ করতে হবে, আর যদি বিপরীতধর্মী আধান হয় তাহলে কি হবে তড়িৎ বলের অভিমুখে কাজ করতে হবে। দেখো আরেকবার বলি, কি বললাম, দেখো কিউ আধানটা থাকার জন্য সেই কিউ আধান কি করছে না একটা ফিল্ড গঠিত করেছে। যে ফিল্ডে থাকার জন্য অন্য একটা আধান কিউ ড্যাশকে আমি নিয়ে এসেছি, তাহলে এই কিউ ড্যাশকে নিয়ে আসার জন্য এই কিউ ড্যাশের উপর একটা বল প্রয়োগ হবে। সেই বলটা কি না তড়িৎ বল কাজ করবে। ক্লিয়ার? কেন না এটা কিউর ফিল্ড, কিউর ফিল্ডে একটা অন্য আধানকে নিয়ে এসেছি কিউ ড্যাশ। এরপর দেখো এই কিউ ড্যাশ আধানটাকে এ বিন্দু থেকে একটা বি বিন্দুতে নিয়ে আসছি, তাহলে একটা এক বিন্দু থেকে অন্য বিন্দু নিয়ে আসছি। যেহেতু এটা তার ফিল্ডের মধ্যে আছে তাহলে কি হয় না একটা বিন্দু থেকে অন্য বিন্দু নিয়ে এলে তাকে কার্য করতে হয়। সেই কার্যটা কেমন হবে, যদি এই কিউ আধানের সঙ্গে কিউ আধান যদি একই জাতীয় আধান হয়, ধরো এটা পজিটিভ এটাও যদি পজিটিভ হয়, তাহলে এই যে তড়িৎ বল মানে একে বিকর্ষণ করবে। বিকর্ষণ মানে কি এই তড়িৎ বলের বিরুদ্ধে কাজ করতে হবে, যে তড়িৎ বলটা সেই তড়িৎ বলের বিরুদ্ধে কাজ করতে হবে। আর যদি দুটো ধরে একটা এটা পজিটিভ হলো আর একটা নেগেটিভ হলো, তবে কি একে অপরকে আকর্ষণ করবে, তাহলে এখন কি করবে না এই তড়িৎ বলের সাথে তড়িৎ বলের অভিমুখে কাজ করবে। অতএব দেখো যে কোনো একটা মাধ্যমে যদি একটা আধানকে রাখা হয়, সেই আধানটা থাকার জন্য ওই মাধ্যমে এমন একটা ধর্ম তৈরি হয় যার ফলে অন্য একটা আধান যদি ওই মাধ্যমে আনা হয়
তাহলে কি হবে না তার উপর একটা তড়িৎ বল কাজ করবে। তো সেই যে ধর্মটা সেই ধর্মটাই হচ্ছে তড়িৎ বিভব। ক্লিয়ার? দেখো আরেকবার বলছি কি না কোনো একটা মাধ্যমে যদি একটা আধান রাখা হয় সেই আধানের জন্য ওই মাধ্যমে এমন একটা ধর্ম তৈরি হয় যার ফলে অন্য কোনো আধান ওই মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে হলে একটা কার্য করতে হয়। এই যে ধর্মটা সেটা হচ্ছে তড়িৎ বিভব। ওকে, তাহলে দেখো তড়িৎ বিভবের ডেফিনেশনটা একটু দেখে নিই। তাহলে তড়িৎ বিভব জিনিসটা কি বা তড়িৎ বিভব কাকে বলবো না অসীম দূরত্ব থেকে একটি ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হচ্ছে ওই বিন্দুর তড়িৎ বিভব। ওকে, আরেকবার বলি, অসীম দূরত্ব থেকে কোনো একটি ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হচ্ছে তড়িৎ বিভব। ওকে, দেখো মনে করার জন্য বলে দিই, তাহলে অসীম দূরত্ব থেকে কোনো একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হচ্ছে তড়িৎ বিভব। দেখো ধরে নিচ্ছি যে প্লাস কিউ একটি আধান, এই প্লাস কিউ আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে নিয়ে আসছি। ঠিক আছে, তাহলে অসীম দূরত্ব কেন ধরছি না তোমরা দেখো আগের ক্লাসে কুলম্বের সূত্রে পড়েছিলে F = K ড্যাশ Q1 Q2 বাই R স্কয়ার। কি বললাম যে এই যে জায়গাটা হবে সবসময় তড়িৎ ক্ষেত্র বিহীন, যেখানে কোনো তড়িৎ ক্ষেত্র কাজ করবে না। তাহলে তড়িৎ বল কাজ করবে না মানে কি এই Fটা 0 হবে। তাহলে Fটা 0 হওয়ার একটা শর্ত যখন Rটা ইনফিনিটি হবে, আর ইনফিনিটি হলে Fটা 0 হয়ে যাবে। তার জন্য হচ্ছে যে এই কিউ আধানটা এমন একটা জায়গায় আছে যেখানে কোনো তড়িৎ বল কাজ করছে না। সেই অবস্থাতে ওই আধানটিকে যখন তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসছি তাহলে তখন যে পরিমাণ কাজ করতে হচ্ছে সেটাই হচ্ছে ওই বিন্দুর তড়িৎ বিভব। ওকে, যদিও এগুলি সবই অ্যাজাম্পশন, মানে মনে করা হয়েছে। ওকে, তারপরে দেখো যে প্লাস কিউ একটি আধান, এই প্লাস কিউ আধানকে ধরো এটা একটা তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসছি। তাহলে প্লাস কিউ আধানটাকে যখন তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসছি তখন কি হচ্ছে না একটা কার্য করতে হচ্ছে। কেন কার্য করতে হবে? তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে নিয়ে এলে ধরো এই পজিটিভ আধানের জন্য এই তড়িৎ ক্ষেত্রটা তৈরি হয়েছে। তাহলে যেহেতু পজিটিভ আধানের জন্য তড়িৎ ক্ষেত্রটা তৈরি হয়েছে, যখন এই প্লাস কিউ আধানটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে আসতে চাইবে তখন তাকে বিকর্ষণ করবে এবং সেই বিকর্ষণ বলের বিরুদ্ধে তাকে এই জায়গা থেকে সরিয়ে নিয়ে আসতে হবে। তার মানে বলের বিরুদ্ধে কার্যের ব্যাপার চলে আসছে। আবার যদি ধরো এটা নেগেটিভ আধানটা তৈরি হয় তাহলে কি হবে না যখনই এই জায়গার মধ্যে চলে আসবে তখন অটোমেটিক তাকে আকর্ষণ করে নেবে। তাহলে এটা এক ধরনের কার্য। ক্লিয়ার হয়ে গেল তো? তার মানে দেখো প্লাস কিউ আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসতে ধরি ডব্লিউ পরিমাণ কাজ করতে হয়। কি বলছি না প্লাস কিউ একটা আধান, সেটাকে অসীম দূরত্ব থেকে নিয়ে আসতে ডব্লিউ পরিমাণ কাজ করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে প্লাস 1 আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসতে কত কার্য করতে হবে না ডব্লিউ বাই কিউ পরিমাণ কাজ করতে হবে। ক্লিয়ার? আর তাহলে প্লাস 1 মানে কি? প্লাস 1 মানে একক ধনাত্মক আধান। তাহলে একক ধনাত্মক আধানকে অসীম থেকে কোন তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসতে হলে যে পরিমাণ কার্য করতে হয় তাকে কি বলা হচ্ছে তড়িৎ বিভব। এই তড়িৎ বিভবকে কি দিয়ে ডিনোট করা হয়? ভি দিয়ে, ক্যাপিটাল ভি দিয়ে তড়িৎ বিভবকে ডিনোট করা হয়। তাহলে বলতে পারি যে ভি = W বাই কিউ বা W = V ইনটু কিউ। তার মানে কি কৃতকার্য সমান বিভব ইনটু আধান। ক্লিয়ার? দেখো আরেকবার বলছি, প্লাস কিউ আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসতে ডব্লিউ পরিমাণ কার্য করতে হয়। আর তাহলে প্লাস 1 আধানকে নিয়ে আসতে কত পরিমাণ কার্য করতে হবে না ডব্লিউ বাই কিউ পরিমাণ কার্য করতে হবে। এরপরে প্লাস 1 মানে কি? একক ধনাত্মক আধান। একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হচ্ছে তড়িৎ বিভব। তার মানে এটাই নিশ্চয়ই তড়িৎ বিভব। তড়িৎ বিভবকে ক্যাপিটাল ভি দিয়ে যদি ডিনোট করা হয় তাহলে ক্যাপিটাল ভি লিখতে পারি কি ডব্লিউ বাই কিউ বা W = V ইনটু কিউ। তার মানে কি W মানে কৃতকার্য, তাহলে কৃতকার্য সমান বিভব ইনটু আধান। ওকে, দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, তোমরা বইয়ে হাইলাইট করে নাও অথবা খাতাতে নোটস করে নাও। ঠিক আছে, এটা নিউমেরিক্যাল করার সময় প্রচুর পরিমাণে কাজে লাগবে। ওকে, আর দুটো ক্লাস পরেই আসতে চলেছে ডাউট ক্লিয়ারিং ক্লাস। তো তোমাদের যে প্রশ্ন বা ডাউট গুলো থাকছে সেগুলো তোমরা খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপে জানিয়ে দিও। ঠিক আছে, তাহলে ডাউট ক্লিয়ারিং ক্লাসে সেইগুলো প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে আলোচনা করা হবে। এছাড়া তোমরা মন দিয়ে ক্লাসটা করো এবং নিজের ক্লাসটা কতটা বুঝতে পেরেছো তা জানার জন্য ক্লাসের শেষে যে সেলফ টেস্টের যে জায়গা আছে সেখানে দুটো প্রশ্ন দেওয়া থাকে, তার উত্তর তোমরা কমেন্ট বক্সে জানিও। তাহলে নিজেকে নিজে যাচাই করে নিতে পারবে যে তোমরা ক্লাসটা কতটা বুঝতে পেরেছো।
তাহলে এটা মোটামুটি গেল তড়িৎ বিভব সম্পর্কে। এরপরে পড়বো বিভব প্রভেদ বা বিভব পার্থক্য সম্পর্কে। বিভব পার্থক্য তার মানে তোমরা বুঝতে পারছো যে বিভবের পার্থক্য মানে কি না, বিভবের কম বেশির একটা জায়গা আছে, তাই তো, মানে কম বিভব আর বেশি বিভব, তার জন্য বিভব পার্থক্য তৈরি হয়। তো সেটা ভালো করে দেখো, ভালো করে বোঝো। দেখো এটা অসীম দূরত্ব, এখানে অসীম দূরত্ব একটা প্লাস কিউ চার্জ আছে, ঠিক আছে। ধরো এটা একটা তড়িৎ ক্ষেত্র, কোন একটা আধানের জন্য এখানে একটা তড়িৎ ক্ষেত্র গঠিত হয়েছে। এরপর তুমি কি করলে না, ধরো এখানে আধানটা আছে, সাপোজ এখানে কোন একটা আধানের জন্য এই তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। তুমি কি করলে না, এই প্লাস কিউ চার্জটাকে এখান থেকে নিয়ে এসে প্রথমে এ বিন্দুতে আনলে, ক্লিয়ার। তবে প্লাস কিউ চার্জটাকে তুমি যখন এ বিন্দুতে নিয়ে আসছো, তোমাকে একটা কাজ করতে হচ্ছে, ওকে। আবার তুমি সেই প্লাস কিউ চার্জটাকে আবার নিয়ে এসে কোথায় নিয়ে এলে না, বি বিন্দুতে নিয়ে এলে, ঠিক আছে। তাহলে প্লাস কিউ চার্জটাকে যখন তুমি বি বিন্দুতে আনছো, তার মানে তোমাকেও তখন একটা কাজ করতে হচ্ছে, ক্লিয়ার। এবার দেখো এই দুটো কাজের পরিমাণ কি সমান? ভালো করে লক্ষ্য করো, এখান থেকে তোমাকে এই দূরত্ব নিয়ে আসতে হচ্ছে, তার মানে এটা কম দূরত্ব, এখানে তোমার হচ্ছে কাজটা কম করতে হবে, কম পরিশ্রম করতে হবে। আবার এখান থেকে যখন তুমি বি বিন্দুতে নিয়ে আসছো, তার মানে আধান অনেকটা কাছে চলে আসছে, তোমাকে বেশি পরিমাণ কাজ করতে হবে বা বেশি পরিশ্রম হবে, তার জন্য তোমার কাজটা বেশি। তাহলে দেখো এই বিন্দুতে নিয়ে আসতে তোমার একটা কার্য করতে হচ্ছে, বি বিন্দুতে নিয়ে আসতে হলো একটা কার্য করতে হচ্ছে, ক্লিয়ার। এই যে কাজের যে পার্থক্য, সেই পার্থক্যটা অ্যাকচুয়ালি হচ্ছে বিভব প্রভেদ। বিভব প্রভেদ বলে কি, বিভব প্রভেদ আর বিভব পার্থক্য একই জিনিস। তাহলে ভালো করে বোঝো যে প্লাস কিউ একটি আধান, এই প্লাস কিউ আধানকে এই বিন্দুতে নিয়ে আসতে কার্য কত না, ধরে নিচ্ছি ডাব্লিউ এ, ক্লিয়ার। তাহলে প্লাস ওয়ান আধানকে এ বিন্দুতে নিয়ে আসতে কার্য কত হবে, ডাব্লিউ এ বাই কিউ। এবার দেখো প্লাস ওয়ান মানে কি, একক ধনাত্মক আধান, তাহলে একক ধনাত্মক আধানকে কোন একটা বিন্দুতে নিয়ে আসতে অসীম দূর থেকে, সেটা হচ্ছে তার বিভব, তার মানে এটা একটা বিভব। আমি ধরে নিলাম এই বিভবটা হচ্ছে ভি এ, ক্লিয়ার। আবার দেখো প্লাস কিউ আধানকে বি বিন্দুতে নিয়ে আসতে কার্য কত, ডাব্লিউ বি। প্লাস ওয়ান আধানকে বি বিন্দুতে নিয়ে আসতে কার্য ডাব্লিউ বি বাই কিউ। এটাও প্লাস ওয়ান, মানে একক ধনাত্মক আধান, তাহলে একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় সেটা হবে তার বিভব। তাহলে এখানে বিভবটা ধরে নিচ্ছি ভিবি, ক্লিয়ার। এবার দেখো দুটো বিভব যেহেতু একই নয়, ঠিক আছে, কার বিভবটা বেশি না, ভিবি এর বিভবটা বেশি। তার মানে এখানে যে বিভব প্রভেদ অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্স ভিবি মাইনাস ভিএ, ক্লিয়ার। ভিবি মাইনাস ভিএ এটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। এবার এই পোটেনশিয়াল ডিফারেন্সটা সমান কি হবে, কার্য ডিফারেন্স অর্থাৎ ডাব্লিউ এ বি বাই কিউ তার আধান। তার মানে এখান থেকে একটা ইকুয়েশন পাচ্ছি কি না, ডাব্লিউ এ বি ইজ ইকুয়াল টু কিউ ইনটু ভিবি মাইনাস ভিএ, এটা স্মল কিউ লিখবো যেহেতু আধানটা স্মল কিউ ধরেছি, ওকে। তাহলে এখানে একটা ইকুয়েশন পেলাম, এটা অবশ্যই মনে রাখতে হবে। খুব শীঘ্রই ইলেকট্রিসিটি তোমাদের যত পর্যন্ত পড়ানো হলো তার উপর একটা এমসিকিউ সেশন আসতে চলেছে, যেটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য। তো সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং নোটিফিকেশন বেলটি অন করে দাও, যাতে যখনই ক্লাসটা আসবে তোমরা তার নোটিফিকেশনটি পেয়ে যাও, ওকে। দেখো এরপর এই ইলেকট্রিক পোটেনশিয়াল যে ডিফারেন্স তার, সেটা ইলেকট্রিসিটিতে অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটিতে কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটা জানবো। তো দেখো তার আগে একটা এক্সাম্পলের সাহায্য নিয়ে নিই, তাহলে আরো ভালো বুঝতে পারবো। কিরকম না, ধরো দুটো জার নিচ্ছি, ধরে নিচ্ছি যে একই ব্যাসার্ধের দুটো জার নিলাম। এই দুটো জারকে দুটোতে জল ভরলাম, ঠিক আছে, দুটোতে জল ভরছি। ধরো এটাতে এই পরিমাণ জল ভরলাম এবং এটাতে এই পরিমাণ জল ভরলাম। এটা হচ্ছে এ জার এবং এটা হচ্ছে বি জার। তাহলে এ জারে বেশি জল ভরলাম, বেশি জল ভরলাম মানে কি, বি জারের যে জলতলের উচ্চতা তার থেকে এ জারের জলতলের উচ্চতাটা বেশি করলাম, ক্লিয়ার। এরপর কি করলাম না, এখানে একটা নল দিয়ে যোগ করে দিলাম এবং এখানে একটা স্টপ কক লাগিয়ে দিলাম, ঠিক আছে। এরপর এই স্টপ ককটা যখন খুলে নেব তখন বলতো কোন দিক থেকে কোন দিকে জল যাবে, ভালো করে ভাবনা চিন্তা করে বলো, কোন দিক থেকে কোন দিকে জল যাবে, ঠিক এ থেকে বি দিকে জল যাবে, তাই তো। কতক্ষণ পর্যন্ত জলটা যাবে, যতক্ষণ না পর্যন্ত এই যে জলতলের উচ্চতা দুটো সমান হয়ে যায়, অর্থাৎ জলতলের উচ্চতা যখন দুটো সমান হয়ে যাবে তখন যে করে থেমে যাবে, তাই তো। বলতো এটা অ্যাকচুয়ালি কেন হচ্ছে, এ পাত্রে বেশি জল আছে বলে হচ্ছে না এ পাত্রে জলতলের উচ্চতাটা বেশি আছে বলে হচ্ছে,
আরেকটা এক্সাম্পল দিচ্ছি যেখানে আরো ভালোভাবে সেটা বুঝতে পারবো। কিরকম, ধরো দুটো পাত্র নিচ্ছি, একটা সরু পাত্র নিলাম, আরেকটা পাত্র নিচ্ছি যেটা খুব মোটা। ক্লিয়ার? এবার এই দুটো পাত্রকে যোগ করলাম, এখানে একটা স্টপ কপ লাগিয়ে দিলাম। এরপরে এই পাত্রে জল ভরলাম, কতদূর পর্যন্ত জল ভরলাম, না এই পর্যন্ত। এই পাত্রে জল ভরলাম এতদূর পর্যন্ত। এটা এ পাত্র, এটা হচ্ছে বি পাত্র। বলো কোন পাত্রে জল বেশি আছে? বি পাত্রে জল বেশি আছে, এখানে জল বেশি আছে, এখানে জল কম আছে, তাই তো? বুঝতে পারছো? এরপর বলো এখানে যদি স্টপ ককটা খুলে দেওয়া হয় তাহলে কোন দিক থেকে কোন দিকে জল যাবে? কোন দিক থেকে কোন দিকে জল যাবে, না এ পাত্র থেকে বি পাত্রের দিকে জল যাবে, তাই তো? কেন যাচ্ছে? কারণ কি এখানে একই উচ্চতাতে না হচ্ছে, তত পর্যন্ত জলটা যেতে থাকবে। ক্লিয়ার? মানে জল তলের উচ্চতা যখন একই হয়ে যাবে তখন জল যাওয়াটা থেমে যাবে। দেখো একটা যদি হরাইজন্টাল পাইপ নেওয়া হয়, এই হরাইজন্টাল পাইপে যদি জল রাখা হয়, জল অ্যাকচুয়ালি হচ্ছে কোনো দিকে যাবে না, ঠিক আছে? কেন না এই প্রত্যেক জায়গাতে উচ্চতা সমান। কিন্তু ধরো এরকম একটা পাইপ নেওয়া হলো এবং সেখানে এই জায়গাতে জল রাখা হলো, তখন কি দেখাবে, না জলে অটোমেটিক প্রবাহ হবে। যত এই জায়গায় জল রাখবে তত জলে অটোমেটিক প্রবাহ হবে। কেন না এখান থেকে জলের একটা প্রেসার এর উপর পড়বে, যখন জলের প্রেসারটা পড়বে তখন এখান থেকে জলটা চলে যাবে। কারণ কি এর লেভেলটা অনেকটা উপরে আছে, এই জলের লেভেলের উপরে কি হচ্ছে, যে জলে একটা চাপ তৈরি হচ্ছে, যে চাপের জন্য কি হচ্ছে, জলে প্রবাহ ঘটছে। এই চাপটা তোমরা আরো ভালো বুঝতে পারবে। স্নান করার সময় কি হয় না, যে শাওয়ারের জলটা যদি মাথার উপর পড়ে তখন দেখা যায় কি না মাথার উপর একটা চাপ ফিল করা হয়। কেন এই চাপটা কিসের জন্য তৈরি করা হচ্ছে, না যত দেখবে ছাদের উপর যে জলের টাঙ্কিটা যত উপরে থাকছে তত দেখবে চাপটা বেশি হয়। কারণ কি না ওই জলের উচ্চতাটা বেশি যাচ্ছে, এই জন্যই চাপটা ফিল হয়। ওকে, তাহলে দেখো এই যে জলের মানে ওয়াটারের ফ্লোটা হচ্ছে কিসের জন্য, না ওয়াটারের প্রেসারের ডিফারেন্সের জন্য। এখানে প্রেসারটা বেশি, এখানে প্রেসারটা কম, এই তার জন্য কি না বেশি থেকে কমের দিকে জল ফ্লো হচ্ছে। দেখো এই ওয়াটার ফ্লোর ব্যাপারটা ভালোভাবে বোঝার জন্য নেক্সট সেশনে আসছে একটা প্র্যাকটিক্যাল ক্লাস। সেই প্র্যাকটিক্যাল ক্লাসটা দেখলে তোমরা বুঝতে পারবে যে জলের ফ্লোটা অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে। দেখো প্রথমে বলেছিলাম সায়েন্সটা মুখস্থ করার বিষয় নয়, সায়েন্সটা শেখার জায়গা। তো আমরা প্র্যাকটিক্যালের মাধ্যমে আরো ভালোভাবে শিখবো, ঠিক আছে? অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। চাইলে তোমরা ফেসবুকের সঙ্গে যুক্ত থাকতে পারো, ফেসবুকের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। ওকে, তাহলে দেখো এখানে ওয়াটার প্রেসারের জন্য জলের প্রবাহ হচ্ছে, মানে ওয়াটার প্রেসারটা যেখানে বেশি সেখান থেকে কমের দিকে জলের প্রবাহ হচ্ছে। সেইভাবেই যে তড়িতের প্রবাহ সেটা হয় বিভবের পার্থক্যের জন্য, বিভবের প্রেসারের জন্য বা বিভবের পার্থক্যের জন্য। মানে কিরকম, না যেখানে বেশি বিভব আছে সেখান থেকে তড়িৎ যেখানে কম বিভব আছে সেই সমস্ত জায়গায় যাবে। ক্লিয়ার? তাহলে বেশি থেকে কমের দিকে যাবে, সেটা কার জন্য, না বিভব পার্থক্যের জন্য। এবং এটা এই জলের যে প্রবাহ তার যে ধর্ম তার সঙ্গে এটা মিল দেখা যায়। ধরো দুটো বস্তু নেওয়া আছে, এ আর বি দুটো বস্তু নেওয়া আছে। এ এর চার্জ 10, বি এর চার্জ 5। বি এর বিভব হচ্ছে 6 ভোল্ট আর এর বিভব হচ্ছে 2 ভোল্ট। বলো কোন দিকে তড়িৎ যাবে? এর চার্জ বেশি আছে বি এর তুলনায়, তাহলে এ থেকে কি বি এর দিকে যাবে না, কোন দিকে যাবে, না বি থেকে এর দিকে তড়িৎ আসবে। কেন আসবে, না বি এর বিভব বেশি, যার বিভব বেশি সেখান থেকে কম বিভবের দিকে তড়িৎ যাবে, সেটা কখনো চার্জের উপর ডিপেন্ডেন্ট করবে না। ক্লিয়ার? তাহলে কোন পরিবাহী দিয়ে দুটি আহিত বস্তুকে যুক্ত করলে কি হবে, না যে যার বিভব বেশি সেখান থেকে নিম্নবিভবের দিকে তড়িৎ আসবে, তাই তো? তাহলে বিভব পার্থক্যের ডেফিনেশনটা একটু দেখে নিই। না একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যে কার্য করতে হয় তাকে বলা হচ্ছে বিভব প্রভেদ। আরেকবার বলি, একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হচ্ছে বিভব প্রভেদ। তাহলে মনে রাখার জন্য কি বলবো, না একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে, এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হচ্ছে বিভব প্রভেদ। কি বলা হচ্ছে? বিভব প্রভেদ। ক্লিয়ার? দেখো বিভব প্রভেদ আর বিভবের সংজ্ঞাটা অনেকটা একই। বিভব প্রভেদে কি হচ্ছে, না তড়িৎ ক্ষেত্রের মধ্যে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যাচ্ছে। আর বিভব কি, না বিভব সেখানে হচ্ছে অসীম দূরত্ব থেকে একটা বিন্দুতে, অসীম দূরত্ব থেকে একটা বিন্দু নিয়ে আসলাম। আর বিভব প্রভেদ কি বলছি, না একটা বিন্দু থেকে একটা বিন্দুতে। ক্লিয়ার? তাহলে দেখো এটা তড়িৎ ক্ষেত্র, এখানে এই চার্জের জন্য তৈরি হয়েছে, ধরে নিলাম এই একটা চার্জ রাখা আছে, চার্জের জন্য এখানে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। তাহলে এখানে একটা বিন্দু আছে বি বিন্দু, এখানে বিন্দু হচ্ছে এ। তাহলে
বি থেকে এ তে নিয়ে আসতে গেলে বিভব প্রভেদ কত হবে না ভিবি মাইনাস ভিএ ইকুয়াল টু ডাব্লিউ, একক ধনাত্মক আধান যেহেতু ডাব্লিউ এবি। এবার দেখো যদি ভিবি গ্রেটার দেন ভিএ হয় তাহলে কার্যটা হবে কি ধনাত্মক, যদি ভিবি লেস দেন ভিএ হয় তাহলে হবে ঋণাত্মক, আর ভিবি সমান ভিএ যদি হয় তাহলে সেখানে হবে শূন্য, তাই তো, মানে কোনো কার্য হবে না। ক্লিয়ার? দেখো যা পড়াচ্ছি সেগুলো মন দিয়ে পড়ো, তাহলে এক্সামে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা তার অ্যান্সার করতে পারবে। এছাড়া এর সাথে সাথে ফিজিক্যাল সায়েন্স একটা ভালো ডেপথও তৈরি হয়ে যাবে। ওকে, তার জন্য কোনো ক্লাসই মিস করো না এবং ক্লাসগুলোকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে করো, চাইলে তোমরা নোটও করে নিতে পারবো খাতাতে। ঠিক আছে? তাহলে দুই প্রকারের বিভব দেখলাম, একটা বেশি বিভব, একটা কম বিভব। এই যে এখান থেকে বিভবকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে উচ্চ বিভব, একটা হচ্ছে নিম্ন বিভব। তাহলে বিভব কয় প্রকার না বিভব দুই প্রকার, একটা হচ্ছে উচ্চ বিভব মানে হচ্ছে হাই পোটেনশিয়াল, আর দু নম্বর হচ্ছে নিম্ন বিভব মানে হচ্ছে লো পোটেনশিয়াল, তাই তো। তাহলে উচ্চ বিভব কাকে বলো ভালো করে বুঝবে, উচ্চ বিভব জিনিসটা কি। তাহলে দেখো এটা একটা তড়িৎ ক্ষেত্র ধরে নাও, তড়িৎ ক্ষেত্রের কিউ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে, এখানে একটা বিন্দু বি, এখানে বিন্দু আছে এ, বি থেকে এর দিকে তড়িৎ যাবে, তাই তো। এবারে প্রচলিত রীতি অনুসারে যেদিকে তড়িৎ যায় তার বিপরীতে কে যায় না ইলেকট্রন। ঠিক আছে? এরপর দেখো তাহলে বি উচ্চ বিভব আছে, তাহলে বি থেকে এতে তড়িৎ যাচ্ছে, তাই তো। তাহলে উচ্চ বিভব কাকে বলবো না যে শক্তির জন্য কোন ধনাত্মক আধানে আহিত বস্তু তার ধনাত্মক আধান কোন নিস্তড়িত বা কোন নেগেটিভ বস্তুতে যায় তাকে বলা হচ্ছে হাই পোটেনশিয়াল বা উচ্চ বিভব। এটা এভাবে বলা যায়, তার মানে কি এখান থেকে তড়িৎ প্রবাহিত হয় তাহলে ইলেকট্রন কোন দিক থেকে প্রবাহিত হবে, এ থেকে বি দিকে ইলেকট্রন প্রবাহ হবে, তাহলে এইভাবে উচ্চ বিভব সংজ্ঞা দেওয়া যায় যে আধানটার দিকে ইলেকট্রনের প্রবাহ হয় তাকে বলছে উচ্চ বিভব। আর নিম্ন বিভব কাকে বলবো ঠিক তার উল্টোটা, অর্থাৎ যে শক্তির জন্য কোন নেগেটিভ আধানে আহিত বস্তু কোন নিস্তড়িত কিংবা পজিটিভ আধানের দিকে তার নেগেটিভ আধানকে নিয়ে যায় তাকে বলা হচ্ছে নিম্ন বিভব। বা ইলেকট্রনের দিক থেকে বলতে পারি যে দিক থেকে ইলেকট্রনটা প্রবাহিত হয়, যে দিক থেকে ইলেকট্রন প্রবাহিত হয় তাকে। এবার ধরো একটা কথা বলে রাখি, যেখানে উচ্চ বিভব এই উচ্চ বিভবতে প্রচুর পরিমাণে ধনাত্মক আধান থাকে আর নিম্ন বিভবতে প্রচুর পরিমাণে ঋণাত্মক আধান থাকে। ক্লিয়ার? তাহলে কি বললাম উচ্চ বিভব কোনটা, দুটো আহিত বস্তুকে একটা তার দিয়ে যুক্ত করে দেওয়া হয় তাহলে যেই দিকে ইলেকট্রনের প্রবাহ হয় সেটা হচ্ছে উচ্চ বিভব, আর যার থেকে ইলেকট্রনটা প্রবাহিত হয় তার বিভবটা হচ্ছে নিম্ন বিভব। ওকে, দেখো দুটো আহিত বস্তুকে যদি তার দিয়ে যুক্ত করে দেওয়া হয় তাহলে কি হয় না খুব শীঘ্রই কয়েক মুহূর্তের মধ্যেই তাদের বিভবটা সমান হয়ে যায়। তাহলে বিভব যখন সমান হয়ে যাবে তখন কি তড়িৎ প্রবাহ হবে? নিশ্চয়ই হবে না। তাহলে কিভাবে তড়িৎ প্রবাহ হচ্ছে এই সম্পর্কিত যে ক্লাস সেটা আমরা নেক্সট ক্লাসে অর্থাৎ তড়িৎচালক বল এবং তড়িৎ প্রবাহ এই ক্লাসে পড়বো। ওকে, এই ক্লাসে তোমরা বুঝতে পারবে যে কিভাবে তড়িৎ প্রবাহটা হয় অ্যাকচুয়ালি, এই যে কন্টিনিউয়াসলি তড়িৎ প্রবাহ হতেই থাকছে এর কারণটা কি সেটা নেক্সট ক্লাসে ক্লিয়ার করবো। ওকে, দেখো আমার ক্লাসগুলো করার সময় অবশ্যই খাতা পেন নিয়ে বসো, যেখানে প্রবলেম হচ্ছে সেই জায়গাটা আরেকবার ব্যাক করে দেখো, তাতেও যদি বুঝতে না পারো বা প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট অপশনে জানিও। ওকে, এরপর পড়বো পোটেনশিয়ালের অর্থাৎ তড়িৎ বিভবের একক এবং তার মাত্রা, তাই তো। তাহলে দেখো একক তড়িৎ বিভবের একক কি হবে, তড়িৎ বিভবের যে ইকুয়েশনে পেলাম একটু দেখে নিই। তাহলে ভি ইকুয়াল টু কি পেলাম না ডাব্লিউ বাই কিউ, তাই তো। মানে ডাব্লিউ ফর কি কৃতকার্য, তাহলে কৃতকার্যের একক কি না কৃতকার্যের একক এসআই পদ্ধতির একক হচ্ছে জুল আর কিউ এর একক হচ্ছে কুলম, তাই তো। তার মানে বিভব প্রভেদের একক পাচ্ছি জুল পার কুলম, কি পাচ্ছি জুল পার কুলম। এই জুল পার কুলমকে বলা হচ্ছে ভোল্ট, কি বলা হচ্ছে ভোল্ট। ক্লিয়ার? তার মানে বিভব প্রভেদের এসআই একক ভোল্ট। ক্লিয়ার? আর সিজিএস একক কি হবে স্ট্যাট ভোল্ট, স্ট্যাট ভোল্ট। ক্লিয়ার? একে স্ট্যাট ভিও বলা হয়, স্ট্যাট ভি। সাধারণত সিজিএস এককটা বেশি ব্যবহার করা হয় না, কারণ কি না এটা খুব বড় একক তার জন্য এটা খুব বেশি ব্যবহার করা হয় না। এসআই একক ভোল্ট এটা হচ্ছে তার প্রচলিত একক। এরপর দেখে নি যে এই ভোল্ট এবং স্ট্যাট ভোল্টের মধ্যে সম্পর্ক কি। ঠিক আছে, তাহলে ভোল্ট সমান কি পেলাম বলো 1 জুল বাই 1 কুলম। 1 জুল সমান কত আর্ক 10 টু দি পাওয়ার 7 আর্ক তোমরা জানো, আর 1 কুলম সমান কত ইএসইউ 3 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ। ক্লিয়ার? এরপর দেখো 10 টু দি পাওয়ার 7 আর্ক বাই 3 ইনটু 10 স্কয়ার ইনটু 10 টু দি পাওয়ার 7 ইএসইউ। এবারে আর্ক বাই 10 টু দি পাওয়ার 7 ইএসইউ
তখন 1 হচ্ছে 3 ইন্টু 100 ইন্টু 1 আর্ক বাই 1 ইএসইউ। 1 আর্ক বাই 1 ইএসইউ মানে কি 1 স্ট্যাড ভোল্ট, তার মানে 1 বাই 300 স্ট্যাড ভোল্ট। এটা হচ্ছে 1 ভোল্ট সমান, তার মানে কি পাচ্ছি যে 1 স্ট্যাড ভোল্ট সমান হচ্ছে 300 ভোল্ট। ক্লিয়ার? দেখো আরেকবার বলছি, 1 জুল পার 1 কুলম সমান কি পাচ্ছি 1 জুল মানে কি 10 টু দি 7 আর্ক, 1 কুলম মানে কি 3 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ। তার মানে কি হচ্ছে না, এখানে 3 টু 10 টু দি পাওয়ার 9 আছে, এটা 10 টু দি পাওয়ার 7 বললাম, এদিকে 10 স্কয়ারটা নিয়ে চলে এলাম, তাহলে এটা 300 হয়ে যাচ্ছে। 3 টু দি পাওয়ার 300 আর 10 টু দি পাওয়ার 7 10 টু দি পাওয়ার 7 কেটে যাচ্ছে, মানে 1 আর্ক বাই 1 ইএসইউ। 1 আর্ক বাই 1 ইএসইউ মানে কি 1 স্ট্যাড ভোল্ট। ক্লিয়ার? তার মানে কি পাচ্ছি যে 1 ভোল্ট সমান 1 বাই 300 স্ট্যাড ভোল্ট, তার মানে 1 স্ট্যাড ভোল্ট সমান কি হবে 300 ভোল্ট। ক্লিয়ার? এবার দেখো এই মাত্রাটা দেখে নি, এর মাত্রা কি হবে না, কাজের মাত্রা কি mL2t-2 বাই কিউ মানে আধানের মাত্রা কি I-T। তার মানে এখান থেকে কি পাচ্ছি mL-T-3I-1, এটা হচ্ছে ভোল্টের বিভবের মাত্রা। আর বিভব কি ধরনের রাশি হয়? বিভব একটা স্কেলার রাশি। কেন স্কেলার রাশি? কারণ বিভব মানে হচ্ছে কার্য বাই আধান, কার্য স্কেলার রাশি আর হচ্ছে আধান স্কেলার রাশি, তার জন্য বিভব সবসময় একটা স্কেলার রাশি হবে। ক্লিয়ার? দেখো আরেকটা জিনিস বলে রাখি, বিভব ও প্রভেদ মাপা হয় ভোল্ট মিটারের সাহায্যে। এটা মনে রাখবে, এটা অনেক সময় শর্ট কোশ্চেন আসে। ভোল্ট মিটারের সাহায্যে বিভব প্রভেদ মাপা হয়। বিভবের ইকুয়েশনটা কি পেলাম না, V = W বাই কিউ, এটা মনে রাখতে হচ্ছে। বা W = বিভব ইকুয়েশন আছে যে V = 1 বাই 4 পাই এপসাইলন কিউ বাই আর। এটা যদি তোমাদের সিলেবাসে নেই তবু দেখে নাও একটু, ঠিক আছে, যেটা কিভাবে হচ্ছে। দেখো কুলমের সূত্রে ফোর্স মানে কি পেয়েছিলে 1 বাই 4 পাই এপসাইলন Q1 Q2 বাই আর স্কয়ার, তাই তো? এরপর বলো কার্য মানে কি বল ইনটু সরণ, তাই তো? তার মানে বল হচ্ছে Q1 Q2 বাই আর স্কয়ার ইনটু সরণ মানে আর, তাহলে এখানে একটা আর কেটে যাবে, তার মানে কত হবে Q1 Q2 বাই আর, এটা হচ্ছে W সমান বেরোলো, ঠিক আছে? এখানে 1 বাই 4 পাই এপসাইলন নট থাকবে। ঠিক আছে? এরপর দেখো তাহলে V সমান কি পাচ্ছি W বাই Q, তাহলে W মানে কত হচ্ছে 1 বাই 4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর। এবার এখানে একটা Q আছে বাই Q, তার মানে একটা Q যে কোনো Q কেটে যাবে, তাহলে আসবে কত 1 বাই 4 পাই এপসাইলন নট Q বাই আর। এটা হচ্ছে বিভবের একটা ইকুয়েশন যে V = 1 বাই 4 পাই এপসাইলন নট Q বাই আর। ওকে, তাহলে প্রথম থেকে কি পড়লাম একটু রিপিট করে নি। প্রথম বললাম তড়িৎ ক্ষেত্র, তাই তো? তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি বললাম? তড়িৎ ক্ষেত্র বললাম যে একটা এরিয়া যার মধ্যে কোনো আধানের আকর্ষণ বা বিকর্ষণ বলটা কাজ করবে। ওকে, সেকেন্ড বললাম কি বিভব। তাই তড়িৎ বিভব জিনিসটা কি বুঝলাম না, তড়িৎ বিভব হচ্ছে একটা আধানের এমন একটা স্টেট যার দ্বারা নির্ভর করে সে অন্য একটা বস্তুকে তড়িৎ দেবে না অন্য কোনো একটা বস্তুকে তড়িৎ নেবে। ক্লিয়ার? 3 নম্বর যেটা বললাম বিভব পার্থক্য, তাই তো? বিভব পার্থক্য কি বললাম না, দুটো আলাদা আলাদা বিভব, তাদের মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে বিভব পার্থক্য। বিভব পার্থক্য বললাম দুই প্রকার, একটা হচ্ছে উচ্চ বিভব আর একটা কি না নিম্ন বিভব। নেক্সট 4 নম্বর বললাম কি তাদের একক বললাম, একক কি বললাম না, এসআই একক হচ্ছে ভোল্ট আর সিজিএস একক হচ্ছে স্ট্যাড ভোল্ট। মাত্রা বললাম, মাত্রা কি বললাম mL2t-3I-1, তাই তো? এর সাথে সাথে কয়েকটা ইকুয়েশন বললাম, যে ইকুয়েশন গুলো খুবই ইম্পর্টেন্ট। কিরকম না, প্রথমে বললাম V = W বাই কিউ বা W = QV, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা। সেকেন্ড একটা বললাম WAB = Q ইনটু VB মাইনাস VA। 3 নম্বর একটা জিনিস বললাম যে 1 স্ট্যাড ভোল্ট সমান হচ্ছে 300 ভোল্ট। 4 নম্বর একটা জিনিস বললাম যে V = 1 বাই 4 পাই এপসাইলন Q বাই আর। 5 নম্বর এটা বলে রাখি যে 1 জুল = 1 ভোল্ট ইনটু 1 কুলম, মানে 1 J = 1 V ইনটু 1
সি। ঠিক আছে, এই 5টা ইকুয়েশন প্রত্যেকটা মনে রাখতে হবে, কারণ নিউমেরিক্যাল করার জন্য প্রত্যেকটা ইকুয়েশনই লাগবে। ওকে, এরপরে প্রত্যেকবারের মতনই দু একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে আজকের ক্লাসে সেলফ টেস্টের কোশ্চেন গুলো দেখে নেওয়া যাক। আজকে সেলফ টেস্টের প্রশ্ন, অপশন এ 400 ভোল্ট, অপশন বি 300 ভোল্ট, অপশন সি 10⁵ ভোল্ট, অপশন ডি 100 ভোল্ট। 2 নম্বর প্রশ্ন, বিভব প্রভেদের একক কি? দেখো, এই প্রশ্নগুলির অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে দিও, পরের ক্লাসে এই অ্যান্সার সম্বন্ধে আলোচনা করা হবে। ওকে, চলো এরপর দু একটা প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। প্রথম যে প্রশ্নটা আলোচনা করব সেটা হচ্ছে যে পৃথিবীর বিভব শূন্য ধরা হয় কেন? পৃথিবী তড়িৎ সুপরিবাহী এবং এর আকার অনেক বড়। ক্লিয়ার? এবার দেখো, এই পৃথিবীতে এটা হচ্ছে একটা ইলেকট্রনের ভান্ডার বলা যেতে পারে। পৃথিবীকে একটা ইলেকট্রনের ভান্ডার বলা যেতে পারে। কোন পজিটিভ তৈরিগ্রস্ত বস্তু, তার মানে কি তার মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে। এটা পজিটিভ তৈরিগ্রস্ত বস্তুকে যদি পৃথিবীর সঙ্গে যুক্ত করা হয়, তাহলে পৃথিবী থেকে ইলেকট্রন এসে ওই পজিটিভ বস্তুতে চলে আসে, তার ফলে সেই পজিটিভ বস্তুটা নিষ্ক্রিয় হয়ে যায়। ক্লিয়ার? সেরকমই কোন নেগেটিভ তৈরিগ্রস্ত বস্তু, তার মানে কি তার কাছে এক্সট্রা ইলেকট্রন আছে, সেটা যখন পৃথিবীর সঙ্গে যুক্ত করা হবে, তখন অটোমেটিক ভাবে তার এক্সট্রা ইলেকট্রন গুলো পৃথিবীতে চলে আসবে। ক্লিয়ার? মানে এক প্রকার বলতে গেলে এটা সমুদ্র, যে সমুদ্র থেকে এক বালতি জল তুলে নিলেও কোনো যায় আসে না, আবার এক বালতি জলও যদি ঢালা হয় তাতেও কিন্তু কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, সেরকম পৃথিবী হচ্ছে একটা ইলেকট্রনের সমুদ্র বা ইলেকট্রনের ভান্ডার, যেখানে ইলেকট্রন যাওয়া আসা, সামান্য পরিমাণ ইলেকট্রন যাওয়া বা আসাতে কোনো প্রভাব হয় না। ক্লিয়ার? এবার দেখো, এখানে একটা কথা বলে রাখি যে পৃথিবীর সঙ্গে যুক্ত করলে যাদের কাছে ইলেকট্রন পৃথিবীতে চলে যায়, তার মানে সেটা হচ্ছে নিম্ন বিভব হয়। পৃথিবীর সঙ্গে কোন বস্তুকে যুক্ত করলে যেখানে পৃথিবী থেকে ইলেকট্রন আসে, সেটা হচ্ছে সবসময় ধরা হয় যে উচ্চ বিভব। ক্লিয়ার? নেক্সট যে প্রশ্নটা আলোচনা করবো যে স্থিতিশক্তির দিক থেকে বিভব প্রভেদের সংজ্ঞা। দেখো, বিভবের ইকুয়েশন কি পেলাম? W = V × Q পেলাম। এবার দেখো, এই VQ পরিমাণ যে শক্তিটা স্থিতিশক্তির জন্য কার্যটা সংঘটিত হয়, তার মানে এই VQ শক্তিটার জন্যই এই VQ শক্তিটা স্থিতিশক্তি রূপে একটা আধানের মধ্যে সঞ্চিত থাকে, যার দরুন সে কার্যটা করতে পারে। ক্লিয়ার? তার মানে এই স্থিতিশক্তি তোমরা লিখতে পারো V × Q। তাহলে কি বলবো না, একটা একক ধনাত্মক আধানের মধ্যে যে পরিমাণ স্থিতিশক্তি সঞ্চিত থাকে, সেটা হচ্ছে তার বিভব প্রভেদ। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা পড়াটা রেডি করে নাও।